আজ আমি তোমাদের সামনে যে মুভিটা নিয়ে এসেছি সেই মুভিটার নাম হলো দ্য উইচার। এটা রিলিজ হয়েছিল 2022-তে। সিনেমাটির স্টার্টিং এই আমরা একটি লোককে দেখতে পাই যে খুবই সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল এবং প্রাণে খুব ভয়ও ছিল। ঠিক সেই সময় দেখানো হয় পুরোপুরি সময়টা যেন এক নিমেষে থমকে যায়। তার সামনে এসে দাঁড়ায় তারই মতো দেখতে হুবাহু একটি লোক। একই রকম তো দেখতে আসা লোকটিকে সে প্রশ্ন করে ওঠে যে আমি জানি না তুমি কে, কিন্তু আমি জানি যে তুমি তোমার আসল রূপে নেই, তাই আমি চাই তুমি তোমার নিজের রূপে ফেরত আসো। আর এটা বলা মাত্রই তার সামনে যেন একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটি তাকে বলে আমি এসেছি আজকে তোমায় পুরো দুনিয়ার একটি গল্প শোনাবো বলে। মেয়েটি তখন গল্প বলতে শুরু করে। সে বলে একটা সময় ছিল যখন প্রচুর দল একে অপরের সাথে যুদ্ধ করেই দিন কাটাচ্ছিল। ঠিক সেই সময় একজন উইচারের আবির্ভাব হয়। উইচার মানে হচ্ছে একজন খুব সুন্দর জাদুকর্ণী। জাদুকর্ণীদের নাম ছিল এলফ। এলফ হচ্ছে তারাই যারা দেখতে তো মানুষের মতোই, কিন্তু তাদের কানগুলো হতো খুবই লম্বা লম্বা, যাদের কাছে অনেক পাওয়ার ছিল, শক্তি ছিল, যা দিয়ে তারা জাদু করে দেখাতো। আর তাদের বসবাস ছিল পাহাড়ের দুনিয়ায়। আর এরকমই 7 জন লোককে নিয়ে এই গল্পটা শুরু হয়। 7 জন লোক যারা একে অপরকে চিনত না। এই কথাটা শোনা মাত্রই যে লোকটি যুদ্ধ করছিল এতক্ষণ, সে বলে ওঠে মেয়েটিকে যে আমি চাই এই গল্পটা শুনতে। মেয়েটি তখন বলে ওঠে এই গল্প হচ্ছে প্রায় 1200 বছর আগেকার একটি ঘটনা, যেখানে দেখানো হয় এলি নামের একটি মেয়ে যে একটি দলের সদস্য ছিল এবং বলা যেতে পারে সেই দলের লিডারও ছিল, যে খুবই ভালো গান গাইতো। তার সিঙ্গিং এর প্রতি খুবই প্যাশন ছিল, কিন্তু জোর করেই তাকে এই দলটা চালানোর কাজ দেওয়া হয়েছিল। তার লড়াই করার বিষয়ে কোনো রকম ইন্টারেস্ট ছিল না। সেই কারণে সে তার দলকে ছেড়ে দিয়ে গ্রামের বাইরে গিয়ে সে গানের জগৎটাই বেছে নিয়েছিল। এরপর দেখানো হয় সে একটি বারে গিয়ে গান গাইছিল, আর বাড়ির মালিকের যে মেয়ে ছিল সে সবাইকে জল দিচ্ছিল। সেখানে দেখানো হয় বারে আসা একটি লোক ওই মালিকের মেয়ের সাথে খুবই বাজে ব্যবহার করতে থাকে। এদিকে এলি সেটা সহ্য না করতে পেরে সামনে থাকা একটি ধারালো ব্লেড তুলে লোকটিকে আঘাত করে ছুঁড়ে। আর এইভাবে সে মালিকের মেয়েকে বাঁচিয়ে তো নেয়। মালিকের মেয়ে তারপর এলিকে প্রশ্ন করে যে তুমি এত ভালো লড়াই কি করে জানলে? তখন এলি বলে ওঠে যে আমি আমার দলের সিপাহীদের লিডার ছিলাম। এটা শোনা মাত্রই মালিকের মেয়ে বলে তাহলে তুমি এখানে কি করছো? তোমার তো দলের সাথে থাকা উচিত। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে একটা রাজ্যের লোকরাই হামলা শুরু করে দিয়েছিল। যে রাজ্যটা দেখভাল করত একটা দল, যে দলের লিডারের নাম ছিল ফেজল। ওই দলটি রাজ্যের সমস্ত মানুষকেই ওই যুদ্ধের হাত থেকে উদ্ধার করে নেয়। এমনকি ফেজল রাজকুমারীকেও উদ্ধার করে নেয়। রাজকুমারীকে উদ্ধার করার ফলে রাজকুমারী যেন ফেজলের প্রেমে মুগ্ধ হয়ে যায়। কিন্তু এই খবরটা চলে যায় ফেজলের বাবার কানে। ফেজলের বাবা এটার একদম বিরুদ্ধে ছিল, কারণ এটা তার নিয়মের বাইরে। তার বানানো নিয়ম অনুযায়ী দলের কোনো মেম্বার মহলে থাকা লোকেদের সাথে কোনোভাবে কোনো সম্পর্কে জড়িত হতে পারবে না। এই কারণে ফেজলের বাবা ফেজলকে তার দলের থেকে বাইরে বার করে দেয়। শেষ পর্যন্ত ফেজলকে দেখা যায় তার বাবাকে গুড বাই বলে ওই দল ছেড়ে রাজ্য ছেড়ে চলে যায়। অন্যদিকে রাজকুমারী তার ঘরে যখন বসেছিল সেই সময় তার ভাই আসে। ভাই এসে রাজকুমারীকে খবর দেয় যে ফেজল সেই দল ছেড়ে এবং রাজ্য ছেড়ে চলে গেছে। এই কারণে তার ভাই বলে ওঠে তাহলে তোমাকে তোমার জীবনটা বেছে নিতে হবে, তোমাকে আরো এগোতে হবে নিজের জীবনকে নিয়ে, অন্য কাউকে বিয়ে করতে হবে। এটা শোনা মাত্রই রাজকুমারী তার ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই একটি পাহাড়ি মেয়েকে। যে পাহাড়ি মেয়েটা হলো ভূতেদের দুনিয়ার যে দল ছিল সেই দলের লিডার ছিল, যে আকাশের আবহাওয়া দেখে সে মরা মানুষদের আত্মার সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই মেয়েটি কথা বলার চেষ্টা করছিল আত্মাদের সাথে,
কেউই তার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেনি। অন্যদিকে আরো একটি জাদুকরকে আমরা দেখতে পাই যে তার জাদু বলের মাধ্যমে অন্য একটি পৃথিবীর দরজা যেন খুলে দেয়, আর সেই দরজা দিয়ে যেন ওই দ্বিতীয় দুনিয়ায় পৌঁছে গিয়ে সেখানকার সব থেকে শক্তিশালী পাওয়ারের সাথে যেন ব্যবসা শুরু করে দেয়। অন্যদিকে আমরা এলিকে দেখি। এলি যাকে মেরেছিল বাড়িতে, তারা এসে এলিকে ধরে নেয় আর ধরে নিয়ে জেলে বন্দি করে রেখে দেয়। যে জেলে এলিকে বন্দি করা হয় সেখানে আগে থেকে ফেজলও ছিল। ফেজলের হাতের ওই ট্যাটু দেখে এলি বলে যে তুমি তো আমাদের বিপরীত দলের একজন লিডার, তাই তুমি আমাদের শত্রুপক্ষ, তাহলে তুমি এই জেলের মধ্যে কি করছো? ফেজল এলির কথা শুনে বলে ওঠে, আসলে আমি রাজকুমারীকে খুবই ভালোবেসে ফেলেছিলাম, সেই কারণে আমাকে আমার দল থেকে এবং রাজ্য ছেড়ে বাইরে বার করে দেওয়া হয়। যেহেতু এলির সাথে ফেজলদের দলের একটা পুরনো শত্রুতা ছিল, তাই সেই জেলের মধ্যেও তারা মারপিট করতে শুরু করে দেয়। কিছুক্ষণ বাদে একটি লোক এসে ফেজলকে ছাড়িয়ে নিয়ে যায় জেল থেকে। যে লোকটি এসেছিল ফেজলকে ছাড়ানোর জন্য, সেই লোকটিকে ফেজলের বাবাই পাঠিয়েছিল। আসলে কিছুদিনের মধ্যে কিছু দেশের সাথে একটি চুক্তি হতে চলেছে, সেই কারণে ফেজলের বাবা অনেকটাই চিন্তিত ছিল, তাই তার পাঠানো লোক দিয়ে ফেজলকে ছাড়িয়ে নিয়ে যায়। ফেজল সোজা লোকটিকে না করে দেয়, সে তার বাবার কাছে আর ফেরত যেতে চায় না। সেই কারণে একটি জায়গায় এসে পৌঁছায়, যেখানে ঢোকার আগে একটি লোক ফেজলকে বলে, তোমাকে এখানে ঢোকার আগে একটি সোনার কয়েন দিতে হবে। ফেজল বলে, আমার কাছে সোনার কয়েন তো নেই, কিন্তু রূপোর কয়েন হতে পারে। আর এই বলে সে যখন তার গলার লকেটটায় হাত দেয়, দেখে গলার লকেটটা যেন ভ্যানিশ হয়ে গেছে, তার কাছে আর নেই সেই লকেট। এই লকেটটা এখন চলে গেছে এলির কাছে। এরপর দেখা যায় এলি ওই লকেটটার হেল্প নিয়ে জেলের দরজাটা খুলে সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে যখন পালানোর চেষ্টা করে, ঠিক সেই সময় একটা হারমোনিয়ামের আওয়াজ আসে। হারমোনিয়ামটা হচ্ছে এলির হারমোনিয়াম। আর সেই শুনে যখন এলি সেই কাছে গিয়ে পৌঁছায়, দেখে তার বোনও তাকে নিতে এসেছে। বোন বলে এলিকে দেখে, মা চায় তুমি আবারও ফেরত যাও আমাদের কাছে, কারণ কিছুদিনের মধ্যে কিছু দলের মধ্যে একটা চুক্তি বা বলা যেতে পারে একটা লড়াই শুরু হতে চলেছে, সেই কারণে মা চেয়েছে তুমি আমার সাথে দলে আবারও ফেরত যাও। এটা শুনে এলি সোজা বোনের মুখের উপর না করে দেয়। এরপর দেখা যায় এলি আবারও বাড়ি ফেরত চলে আসে। এসে মালিকের মেয়ের সাথে দেখা হলে মালিকের মেয়েকে জড়িয়ে ধরে। হঠাৎ করে দেখা যায় মালিকের মেয়ের যেন কি একটা হয়ে যায়, সে আস্তে আস্তে বিড়বিড় করতে শুরু করে। আসলে এটাই মালিকের মেয়ে ভবিষ্যৎ দেখতে পাত, সেই কারণে সে এলিকে বলে ওঠে যে তুমি ভবিষ্যতে একটা বড় তলোয়ার দিয়ে একটা দ্বিতীয় দুনিয়ার মনস্টারকে মারতে চলেছ। আর এই কথাটা বলার পরেই সে এলির কোলে যেন জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। অন্যদিকে দেখা যায় রাজকুমারীর মহলে তিনজন রাজা এসে উপস্থিত হয়েছে। তারা নিজেদের রাজ্য নিয়ে খুবই অস্থির হয়ে পড়েছিল। হঠাৎ করেই দেখা যায় রাজকুমারীর পেটে একটা যেন ব্যথা হতে শুরু করে দেয়। সে যখন নিজের ঘরে উঠে চলে যাচ্ছিল রাজদরবার থেকে, ঠিক যাওয়ার পথে একজন সিপাহীর গলাটা কেটে দিয়ে যায়। আর গলা কাটা মাত্রই যেন অন্য দুনিয়া থেকে একটা বড় মনস্টার চলে আসে আর এসে প্রত্যেকটা লোকের উপর হামলা করতে শুরু করে দেয়। মনস্টারটা আসা মাত্রই প্রত্যেকটা রাজ্যবাসী রাজাকে মেরে ফেলতে লাগে। আর এটা কে করেছিল না রাজকুমারী ওই জাদুঘরের সাথে হাত মিলিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছিল। যেহেতু সবাই মারা গেছিল, সেই কারণে একটা নতুন রাজ্য তৈরি করা হয় আর ওখানকার রানী হয়ে ওঠে ওই রাজকুমারী। সে নতুন রাজ্যের নাম দেয় গোল্ডেন এলভস। অন্যদিকে দেখা যায় যে এলি ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে তার মায়ের কাছে আসে। মাকে এসে বলে যে এই বাচ্চা মেয়েটি তাকে কি কি কথা বলেছে। এলি তখন জানতে চায় মায়ের কাছে যে বাচ্চাটি যা যা বলে সেটা কি সত্যি হয়। বাচ্চা মেয়েটির মা তাকে উত্তর হিসাবে বলে যে আজ পর্যন্ত এই বাচ্চাটি যা যা বলেছে তা সত্যি হয়েছে। এরপর এলি তার বোনের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর বোনের সাথে যখন সে ফেরত যাচ্ছিল, কেউ যেন তার বোনের উপর হামলা করে দেয়। ওখানেই তার বোনের মৃত্যু ঘটে। এলি সেটা দেখে খুব কান্নায় ভেঙে পড়ে আর এক মুহূর্তে সেখান থেকে উঠে ওই সিপাহীদের উপর
লড়াই করতে শুরু করে দেয়, যারা তার বোনকে মেরে ফেলেছিল। অন্যদিকে তাকে হেল্প করবার জন্য ওখানে যেন ফেজলও এসে উপস্থিত হয়ে যায়। এলি তাদের মুখোশটা সরিয়ে বলতে লাগে, এই সিপাহীরা তো আলাদা আলাদা রাজ্যের সিপাহী, আর এদের মধ্যে যথেষ্ট পরিমাণে শত্রুতা ছিল, তাহলে এরা তিনজনে একত্রিত হয়ে কেন আমাদের উপর হামলা করছে? এলি সেই কারণে বলে ওঠে, এই খবরটা দেখে আমার খুব একটা ভালো ঠেকছে না, তাই যত দ্রুত সম্ভব আমাকে আমার দলে গিয়ে এই খবরটা দিতেই হবে। ফেজল সেই কথা শুনে বলে, যদি তুমি চাও আমাকে তোমার সাথে নিতে পারো, কারণ রাস্তায় যদি তোমার কোনো বিপদ হয় আমি তোমাকে হেল্প করতে পারি। আর এটা বলি ফেজল এলির গলা থেকে তার নিজের লকেটটা খুলে নিয়ে নেয়। এলি ফেজলের এই কথাটা শুনে রাজিও হয়ে যায়, সেই কারণে তাকে সাথে নিয়ে পার্সিয়ার দিকে রওনা দেয়। অন্যদিকে সেই রাজকুমারী রানী তো হয়ে গেছে সেই রাজ্যের, কিন্তু সমস্ত রকম ডিসিশন ওই জাদুকরই নেয়। রানী হওয়া সত্ত্বেও তার কোনো ডিসিশন নেওয়ার অধিকার ছিল না, এমনকি সেই জাদুকরের বিপক্ষেও সে যেতে পারবে না, কারণ তার কাছে একটা বড় মনস্টার ছিল, যে মনস্টারটাকে জাদুকর অন্য দুনিয়া থেকে তার জাদু বলের মাধ্যমে এই দুনিয়ায় এনেছিল। অন্যদিকে এলি আর ফেজলকে দেখানো হয় সে তার রাজ্যে ফেরত তো চলে যায়, গিয়ে একটি হোটেলে খাবার খেতে বসে, যেখানে আশেপাশের লোকেরা গল্প করছিল। আর সেই গল্প থেকেই এলি জানতে পারে যে এখানকার রাজ্যের রানী হচ্ছে সর্বসর্বা, সে যা ডিসিশন নেবে সেখানে তাই পালন করা হবে। অন্যদিকে দেখা যায় কিছু সিপাহী আসে, আর এসে এলি আর ফেজলের ছবি দেখিয়ে খুঁজতে শুরু করে, যেটা দেখা মাত্রই তারা ওখান থেকে বেরিয়ে যায়। রাতের অন্ধকারে তারা যখন লুকিয়েছিল সেই সময় এলি ফেজলকে জিজ্ঞাসা করে, লোকেরা যে মনস্টারের বিষয়ে আলোচনা করছে সে মনস্টার এলো কোথা থেকে? তখন ফেজল বলে ওঠে যে একটি মহান জাদুকর রয়েছে, যে অন্য দুনিয়া থেকে জাদু বলের মাধ্যমে ওই মনস্টারকে এই দুনিয়ায় নিয়ে এসেছে। অন্যদিকে আমরা আবারও জাদুকরকে দেখি যে দ্বিতীয় দুনিয়ায় ফেরত যায়, ফেরত গিয়ে যেন কাউকে বলছে যে আপনার দেওয়া এই মনস্টারটি আমার অনেকই উপকারে এসেছে। এরপর জাদুকর বলে ওঠে দ্বিতীয় দুনিয়ার ওই সবচেয়ে শক্তিশালী পাওয়ারকে, যে এবার আমার এমন একটা শক্তি চাই যেটা শুধুমাত্র আমার হবে। সেটা শোনা মাত্রই দ্বিতীয় দুনিয়ার ওই শক্তিটা বলে ওঠে যে তাহলে তোমার সব থেকে প্রিয় কিছু জিনিসকে বলিদান দিতে হবে। অন্যদিকে দেখা যায় ফেজল আর এলি সেই ঘোস্টের দলের যে প্রধান ছিল তার কাছে যায়, গিয়ে কথা বলতে শুরু করে। ওই ঘোস্টের দলের যে সদস্যরা ছিল তাদেরকেও ওই জাদুকর কিছু বিষ দিয়ে মেরে ফেলেছে। এলি বলে ওঠে ওই সদস্যকে যে যদি তুমি চাও আমাদের হেল্প করতে পারো, কারণ তোমার যে পূর্বপুরুষের তলোয়ার সেটা কিন্তু ওই জাদুকরের কাছেই বাধা পড়ে রয়েছে, তাই তুমি চাইলে আমাদের হেল্প করো। ফেজলের কথায় সে রাজি হয়ে যায়। অন্যকে দিকে দেখা যায় একটি বনের লিডার, সে একটি দরজায় গিয়ে বলে যে আমার এক চোখওয়ালা এলভের খোঁজ করছি। দেখানো হয় মহলের ভেতরে জাদুকর রানীর যে ভাই ছিল তার সাথে বসে আলোচনা করছিল। জাদুকর বলে ওঠে এখনো পর্যন্ত এলি আর ফেজলকে গ্রেপ্তার করা গেছে কিনা। রাজকুমারীর ভাই বলে ওঠে এখনো পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে দেখানো হয় ফেজল, এলি আর যে ঘোস্টেল লিডারের সদস্য ছিল সেই তিনজনে মিলে পার্সিয়া শহরে পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর ফেজল কিছু ব্যাংকে গিয়ে টাকা পয়সা বার করে, আর টাকা পয়সা নিয়ে কিছু লোককেও তাদের সাথে নেয়, কারণ জাদুকরের বিরুদ্ধে লড়াই করাটা তাদের তিনজনের পক্ষে যে সম্ভব হবে না সেটা ফেজল বুঝে গেছিল। ব্যাংকে যখন তারা তিনজনে ছিল ঠিক সেই সময় কিছু সিপাহীরা এসে তাদের পুরো ব্যাংকটাই ঘিরে নেয়। অন্যদিকে দেখা যায় ব্যাংকের ম্যানেজার একটি গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যায়। এদিকে সিপাহীদের সাথে লড়াই করতে করতে দেখা যায় সিপাহীরা তাদেরকে ঘরের মধ্যে বন্দি বানিয়ে বাইরে থেকে আগুন জ্বালিয়ে দেয়। গোটা ঘরে আগুন ধরে যাওয়ার ফলে ব্যাংকের ম্যানেজার যে গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যায় সেই দরজা দিয়ে তারা তিনজনও ওই ব্যাংক ছেড়ে পালিয়ে যায়। অন্যদিকে মহলের মধ্যে রাজকুমারীর উপর কোনো এলফ হামলা করে দেয়। এদিকে দেখা যায় যখন হামলা করে দিয়েছিল ঠিক দূর থেকে একজন জাদুকর স্টুডেন্ট এসে মহারানীকে বাঁচিয়ে নেয় তার জাদু বলের মাধ্যমে।
মহারানী তাকে প্রশ্ন করে এই এলফ তার উপর কেন হামলা করলো। তখন ওই জাদুকর স্টুডেন্টটা বলতে লাগে, আসলে আপনার রাজ্যের রাজ্যবাসী না খেতে পেয়ে কান্নায় মরে যাচ্ছে। জাদুকর তাদের একটু খেতেও পর্যন্ত দেয় না, সেই কারণে তারা আপনার থেকে বদলা নিতে এসেছিল। রাজকুমারী তখন ওই ছেলেটিকে বলে ওঠে যে তোমাকে আমার সাহায্য করতে হবে, কারণ আমি জানি যখন রাজকুমার অর্থাৎ তার ভাই আর ওই জাদুকরের স্বার্থটা পূরণ হয়ে যাবে, তারা দুজনে মিলে রাজকুমারীকে মেরে ফেলবে। সেই কারণে তুমি যাও আর জাদুকরের কাছে যে জাদু বই রয়েছে সেটাকে চুরি করে আনো, আর চুরি করে আনার পর আমাকে দাও, আর এর মাধ্যমেই আমরা অন্য জগতে যেতে পারবো। অন্যদিকে দেখানো হয় জঙ্গলের পথে তিনজন পৌঁছে যায়, ফেজল, এলি আর ওই ঘোস্ট দলের সদস্য। ঘোস্ট দলের সদস্য সিপাহীদের আক্রমণের ফলে খুবই দুর্বল হয়ে পড়েছিল, চারিদিকে অর্থাৎ গোটা গায়ে তার আঘাত এসেছিল। সে কারণে ফেজল আর এলি তাকে একটি গাছের গোড়ায় বসিয়ে কিছু জড়িবুটি আনতে যায়। ওই জঙ্গলের মধ্যেই তাদের একটি লোকের সাথে দেখা হয়, যে লোকটির কাছে এলি আর ফেজলের পোস্টার ছিল। এলি আর ফেজল তার উপর আক্রমণ করতেই যাবে, লোকটা বলে ওঠে যাদেরকে তোমরা খুঁজছো তাদেরকে আমিও খুঁজছি, কারণ আমার গোটা রাজ্যবাসীকে অর্থাৎ আমার দলে যতজন মেম্বার ছিল তাদেরকে মেরে দিয়েছে ওই জাদুকর আর রানী, সেই কারণে আমিও তোমাদেরই সাথে রয়েছি, তাই তোমরা চাইলে আমাকে তোমাদের সাথে নিতে পারো। ঘোস্ট দলের সদস্য খুবই দুর্বল হয়ে পড়েছে, কারণ যে তলোয়ার দিয়ে তার উপর হামলা হয়েছে সেই তলোয়ারের গায়ে বিষ লাগানো ছিল। এদিকে যে লোকটার সাথে ওই জঙ্গলে দেখা হয় সেই লোকটি বলে ওঠে যে আমি জানি একজন জাদুকরকে, যে জাদুকরের কাছে নিয়ে গেলে হয়তো ইনি সুস্থও হয়ে যেতে পারেন। রাস্তায় যেতে যেতে প্রচুর ধোঁয়া দেখতে পায় তারা। ওই লোকটি বলে ওঠে এত ধোঁয়ার মধ্যেও যদি তোমরা কিছু দেখতে পাও এটা দেখে এখানে থেমে যাবে না, চলতে শুরু করো। রাস্তায় যেতে যেতে তাদের ভবিষ্যতে কি হবে সবটাই তারা নিজের চোখের সামনে যেন দেখতে পায়, কিন্তু দেখা সত্ত্বেও তারা থেমে থাকেনি ওই জঙ্গলের পথে, তারা এগিয়ে চলেছিল। আর চলতে চলতেই তারা পৌঁছে যায় ওই জাদুকর্ণীর কাছে। অন্যদিকে দেখা হয় ওই জাদুকর তার নিজের দুটো বাচ্চাকে নিয়ে অন্য দুনিয়ায় ফেরত যায়, গিয়ে তাদেরকে ওখানেই বলি দিয়ে দেয়। কিন্তু ওই দ্বিতীয় দুনিয়ার যে শক্তি ছিল সে ওই জাদুকরকে বলে এটাতে কিছুই হবে না, কারণ আমি চেয়েছিলাম যেটা তোমার সব থেকে প্রিয় সেটাকে তুমি বলিদান দাও। ওই শক্তি জাদুকরকে বলে যে তোমাকে এমন কাউকে আনতে হবে তোমার ভালোবাসার মানুষকে যাকে তুমি বলিদান দিতে পারো। আর এটা শোনা মাত্রই জাদুকর খুবই রেগে যায়। অন্যদিকে দেখা যায় জঙ্গলের পথে ওরা পৌঁছে যায় জাদুকরের কাছে, আর সেখানে গিয়ে ওই ঘোস্ট দলের যে সদস্য ছিল তাকে ঠিক করিয়ে নেয়। তখন ওই জাদুকর বলে ওঠে আমার অনেক কালের ইচ্ছা ছিল আমি দ্বিতীয় দুনিয়ায় যাব। আমি যখন আমার জাদু বলের মাধ্যমে দ্বিতীয় দুনিয়ার দরজাটা খুলেছিলাম দেখেছিলাম ওখানে কিচ্ছু নেই, সম্পূর্ণটা ফাঁকা, আর শুধু ছিল একটা বড় মনস্টার। এরপর আমি ওখান থেকে খুবই ঘাবড়ে গিয়ে ফেরত চলে আসি। আমার সাথে ছিল ওই জাদুকর, সে আমাকে এখানে বন্দি বানিয়ে রেখে আমার জাদু বইটা লুকিয়ে নিয়ে চলে যায়। সে ফেজলকে এটাও বলে যে তোমার বোনকে আমি মরতে দেখেছি, আর যেটা মেরেছে ওই মহারানী, সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছুকে আমাদের ঠিক করতেই হবে, নয়তো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াটা। জাদুকর ফেজলকে বলে তোমরা চাইলে আমরা দ্বিতীয় দুনিয়ায় যেতে পারি। এরপর দেখা যায় ওই লোকটি অর্থাৎ জাদুকর আবার একটা পোর্টাল বানায়, যেটার মাধ্যমে তারা আবার একটি দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে গিয়ে হঠাৎ করেই এলিকে ওই একটি মনস্টার তাড়া করে। যে মনস্টারটার ভয়ে এলি দৌড়ে এসে আবারও নিজের দুনিয়ায় চলে আসে। ওই জাদুকরটা কোনো রকমভাবে যখন দ্বিতীয় দুনিয়ার দরজাটা বন্ধই করতে যাবে তখন মনস্টারের অর্ধেকটা শরীরের অংশ ওই দুনিয়ায় আর অর্ধেকটা শরীরের অংশ এই দুনিয়ায় চলে আসে। তখনই এলি, ফেজল সবাই দেখে আকাশে ওই জাদুকরের ওই মনস্টারটা উড়ে বেড়াচ্ছে।
ঠিক সেই সময় বনের লিডার তাদের হাত দেখিয়ে ইশারা করতে শুরু করে, বলে আমার সাথে এসো। আর এটা বলে তাদের প্রত্যেককে একটি গুহার মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে যে আমি জানি তোমরা কে, কারণ আমার কাছে যে হাতুড়িটা দেখছো এই হাতুড়িটাই তোমাদের সব পরিচয় আমাকে আগে থেকেই দিয়ে দিয়েছে। বনের লিডার তাদেরকে বলে যদি তুমি জাদুকর আর মহারানীকে মারতে চাও তার আগে তোমাকে ওই মনস্টারটাকে মারতে হবে। তখন জাদুকর যাই সাথে ছিল ফ্যাজলের, সে বলে ওঠে যে এই মনস্টারটাকে মারতে গেলে আমাদেরও তো একটা মনস্টারের প্রয়োজন, সেটা কি করে সম্ভব? ফ্যাজল বলে এটা আমাদের পক্ষে তো একদমই অসম্ভব। তখন ওই জাদুকর বলে ওঠে এটা হয়তো হতে পারে, যে মনস্টারের অর্ধেক টুকরোটা আমাদের এই দুনিয়ায় চলে এসছে তার শরীরের থেকে আমরা হৃদয়টাকে পার করে নেব, আর নিয়ে আমি তার উপর প্রচুর পরিমাণে জাদুবিদ্যা প্রয়োগ করব। আর জাদুবিদ্যা প্রয়োগ করার সাথে যদি ওই মনস্টারের হৃদয়টাকে একটি মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে দুটো মিলিয়ে তার ভেতরে একটা অদ্ভুত শক্তির সৃষ্টি হয়ে যাবে। এলি এটা শোনা মাত্রই বলে আমি এই কাজটার জন্য একদম পুরোপুরিভাবে তৈরি। ফ্যাজল এটা শুনেই এলিকে বলে যে একদম নয়, তুমি এই কাজটা কিছুতেই করতে পারো না। অন্যদিকে রাজমহলে যখন ওই স্টুডেন্টটি জাদুঘরের জাদু বইটা চুরি করছিল, ঠিক জাদুকরে সে তাকে ধরে ফেলে। যখন তাকে মেরে ফেলছিল ঠিক সেই সময় মহারানী আর তার ভাই এসে জাদুকরকে বলে ওই স্টুডেন্টটাকে ছেড়ে দিতে, নয়তো তার মেয়েকে সে মেরে ফেলবে। অন্যদিকে দেখানো হয় জঙ্গলের মধ্যে এলি আর ফ্যাজলকে। এলি আর ফ্যাজল এখন একে অপরকে খুবই পছন্দ করছিল। এরপর দেখানো হয় সকালবেলা এলি যখন ঘুম থেকে ওঠে সে হঠাৎ করে একটি চিৎকার শুনতে পায়। সে যখন গুহার ভেতরে যায় দেখে ফ্যাজলকে কেউ যেন ধরে রেখেছে। আসলে ফ্যাজল যে ওষুধটা খেয়ে ফেলেছে সেই ওষুধটাই এলির খাওয়ার কথা ছিল, আর এই ওষুধটা খেলেই ওই মনস্টারটার সাথে এলি জুড়তে পারত। অন্যদিকে রাজমহলের মধ্যে রানীকে দেখানো হয় যে রানী ওই জাদুকরকে বন্দি বানিয়ে নেয়। স্টুডেন্টকে দিয়ে যখন ওই দ্বিতীয় দরজাটা খোলানোর চেষ্টা করে সেই দরজাটা কিছুতেই খুলছিল না। অন্যদিকে আবার ফ্যাজলের উপরে জাদুবিদ্যা শুরু করে দেয় ওই জাদুকর। হঠাৎ করেই সবার মনে হয় যেন জাদু করতে করতে ফ্যাজল যেন মারা গেছে, কিন্তু আসলে তা হয়নি। হঠাৎ করে ফ্যাজলের চোখটা খুলে যায়, দেখানো হয় ফ্যাজলের চোখটায় যেন হলুদ হয়ে গেছে। আবার দেখানো হয় ঘোস্ট সদস্য সে রাজমহলে পৌঁছে যায়, গিয়ে রানীমাকে বলে যদি তুমি চাও ফ্যাজল কোথায় আছে জানতে তাহলে আমাকে আমার পূর্বপুরুষের যে তলোয়ার আছে সেটা ফেরত দিতে হবে। যদি ফেরত দিয়ে দাও তাহলে আমি ফ্যাজল কোথায় আছে সেটা বলে দেব। মহারানী তখন ওই সদস্যর সাথে 50 জন সিপাহীকে পাঠায়। এরপর দেখা যায় মহারানী ওই জেলে আসে যেখানে জাদুকরকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। সেই জাদুকরকে যেখানে বন্দি বানানো হয়েছিল ওটা একটা স্পেশাল জেল ছিল, যেখানে কোনো জাদুকরই তার জাদু বিদ্যা প্রয়োগ করতে পারবে না। মহারানী এসে জাদুকরকে বলে যদি তুমি আমার জন্য ওই দ্বিতীয় দুনিয়ার দরজাটা খুলে দাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি এখান থেকে আমি তোমায় যেতে দেব। জাদুকর বলে ওঠে ঠিক আছে, আমি তোমার কথায় রাজি আছি, কিন্তু আমার সাথে আমার মেয়েকেও ওই দ্বিতীয় দুনিয়ায় পাঠাতে হবে। এরপর দেখা যায় ওই ঘোষ দুনিয়ার সদস্যর সাথে 50 জন সিপাহী চলে আসে, আর এসে সামনে দাঁড়িয়ে যায় ফ্যাজল আর এলি। এলির প্রথমে মনে হচ্ছিল যে ওই সদস্য তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, কিন্তু আসলে তা হয় না। অন্যদিক থেকে কিছু সিপাহীরা ওই মহারানীর পাঠানো সিপাহীদের সাথে লড়াই করতে শুরু করে দেয় আর তাদেরকে মেরেও ফেলে। তাদের জামা কাপড় নিয়ে তারা পরে মহলের দিকে রওনা দেয়। অন্যদিকে রাজমহলে জাদুকর তার দ্বিতীয় দুনিয়ার দরজাটা খোলার চেষ্টা করে, কারণ জাদুকরই বলেছিল তার দ্বিতীয় দুনিয়ায় প্রচুর পরিমাণে খাবার দাবার আর আনাজ রয়েছে। সেই কারণে রানী ওই দ্বিতীয় দুনিয়ায় তার ভাই আর কিছু সিপাহীকে পাঠায়। জাদুকর ওই দ্বিতীয় দুনিয়ায় আসা মাত্রই তার মেয়েকে বলিদান দিয়ে দেয়, সাথে সাথে সিপাহীদেরও যাদেরকে সে পাঠিয়েছিল। অন্যদিকে ঘোস্ট দলের সদস্য ফ্যাজলকে সাথে করে নিয়ে এসে বলে এই নিন আপনার ফ্যাজল, আর আমাকে ওই তলোয়ারটা ফেরত দিয়ে দিন। রানী তখন বলে ওঠে এলি কোথায়, এলির কি হলো?
তখন ওই সদস্য বলে ওঠে যে আমি তো এলিকে অনেকদিন আগেই মেরে ফেলেছিলাম, কিন্তু রানী তার তলোয়ারটা ফেরত দিতে নাকচ করে দেয়। অন্যদিকে তার সেপাইদের বলে যে ওই ঘোষ দলের সদস্যকে যেন এক্ষুনি মেরে ফেলা হয়। বাইরে এলি আর তার সাথীরা সিপাহীদের সাথে লড়াই শুরু করে দিয়েছিল অলরেডি। এলি সবাইকে বলতে লাগে যে সমস্ত খাবার দাবার আনাজপত্র শেষ হয়ে গেছে, আর এটা হয়েছে শুধুমাত্র তোমাদের মহারানীর জন্য। যদি তোমরা চাও আমরা স্বাধীন হতে পারি। কিন্তু এলির কথা শুনে সবাই রাজি হয়ে যায় এলির সাথে যুদ্ধ করার জন্য। অন্যদিকে রানী ফয়জলকে বলে যে তোমাকে আমার সাথ দিতে হবে, আমার সাথে থেকে কাজ করতে হবে। ফয়জল রানীর কথা শুনে বলে আমার দলের প্রত্যেককে তুমি মেরে ফেলেছ, যারা সর্বদা তোমাদের রাজমহলের দায়িত্ব নিয়ে গেছে। আর এই বলে ফয়জল যেন তার আসল রূপে ফেরত এসে সিপাহীদের মারতে শুরু করে। রানী তো ওখান থেকে কোনো রকম পালিয়ে বাঁচে। দেখা যায় ওখানে সব থেকে বড় মনস্টার যেন সামনে চলে আসে। অন্যদিকে ঘোস্ট দলের সদস্য সিপাহীদের মারতে শুরু করে, যারা তাকে মারবে বলে নিয়ে যাচ্ছিল, আর গিয়ে রাজমহলের দরজাটা খুলে দেয়। দিয়ে বাইরে যতজন ছিল এলি যাদেরকে জোগাড় করেছিল তারা প্রত্যেকেই রাজমহলের ভেতরে ঢুকে যায়, আর ঢুকে গিয়ে লড়াই শুরু করে দেয়। এরপর রানীর সামনে এলি এসে দাঁড়ায়। এলি বলে যে তুমি কি করে এই কাজটা করতে পারলে, তোমার রাজ্যবাসীকে এত কষ্ট কি করে দিতে পারলে। এটা শোনা মাত্রই রানী বলে ওঠে জাদুকর আমাকে বলেছিল যে যদি আমি তার সাথ দিই তাহলে আমার রাজ্যে কখনোই অভাব হবে না। আর এটা শোনা মাত্রই এলি বলে ওঠে তুমি একজন বোকা রানী ছাড়া আর কিছুই নয়। আর এই বলে একটি ছুরি নিয়ে রাজকুমারীর পেটে ঢুকিয়ে দেয়। রানী যখন দেখে সে প্রায় মরতে চলেছে, সেই সময় সে তার সিংহাসনে গিয়ে বসে। আর সিংহাসনে বসা মাত্রই তার সামনে তার গোটা রাজ্যবাসী এসে উপস্থিত হয় তাকে মারবে বলে। রাজ্যবাসীকে দেখে সে তার নিজের পেট থেকে ওই ছুরিটা পার করতে শুরু করে। অন্যদিকে জাদুকরকে দেখানো হয় যে জাদুকর ওই দুনিয়া থেকে ফেরত চলে এসেছিল। অন্যদিকে জাদুকর এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে সবার উপর আক্রমণ শুরু করে দেয়। মনস্টারটা যখন ফয়জলকে মারবে বলে এগিয়ে আসছিল, এলি কোথা থেকে এসে মনস্টারের চোখে আঘাত করে দেয়। মনস্টারের চোখে আঘাত হওয়া সত্ত্বেই সে সঙ্গে সঙ্গে এলির উপর হামলা শুরু করে দেয় আর দিয়ে আকাশপথে উড়ে চলে যায়। এলিকে ওই অবস্থায় দেখে ফয়জলের মাথা ঠিক থাকে না, সে রেগে যায়। আর রেগে গিয়ে সে নিজেকে মনস্টারে পরিণত করে নেয়। মনস্টারে পরিণত করা মাত্রই সে সামনে থাকা তলোয়ারটা হাতে তুলে নিয়ে ওই বড় মনস্টারের দিকে ছুড়িয়ে দেয়। আর মনস্টারটার গায়ে তলোয়ারটা লাগার পরেই মনস্টারটি যেন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দেখা যায় ফয়জল তার নিজের লোকেতেই মারতে শুরু করে। এলি ফয়জলের সামনে সে একটি গান শুনিয়ে তাকে শান্ত করে। ফয়জল যখন একদম পুরোপুরি শান্ত হয়ে যায় তখন এলি কি করে, একটি চাকু ঢুকিয়ে দেয় ফয়জলের পেটে। কারণ এলি বুঝে গেছিল ফয়জল এখন তাদের জন্য একদমই সঠিক নয়। এরপর দেখা যায় জাদুকরের শক্তি দেখে ওই ভালো জাদুকর আর তার বোন বলতে লাগে এই বাজে জাদুকরকে কি করে আয়ত্তে আনা যায়। এরপর তারা প্ল্যান করে তাদের জাদুবলের মাধ্যমেই ওই জাদুকরকে মারতে হবে। এরপর দেখানো হয় যে তারা সবাই মিলে জাদু প্রয়োগ করে বাজে জাদুকরকে জাদুর মাধ্যমে বেঁধে ফেলে। এরপর ওই জাদুকরকে যে দেওয়ালের সাথে বাঁধা হয়েছিল সেটা হলো ওই দ্বিতীয় দুনিয়ায় যাওয়ার ওই বড় দেওয়াল। আর ওই দেওয়ালটা ভেঙে যাওয়ার ফলে জাদুকর তো মারাই যায়, সাথে সাথে প্রচুর দুনিয়ার রাস্তা খুলে যায়, যেখান থেকে আস্তে আস্তে মানুষও চলে আসে এলফদের দুনিয়ায়। এলফদের দুনিয়া আর আগেকার মতো থাকে না, সম্পূর্ণটা যেন পুরোপুরিভাবে পাল্টে যায়। এরপরে 6 মাস বাদের একটি সিন দেখানো হয়, যেখানে দেখানো হয় এলি এখন মা হতে চলেছে। ফয়জলের সন্তান তার পেটে এসেছে। ফয়জলের সন্তান আসার ফলে তার পেটে এখন দুটো রক্তই রয়েছে, অর্থাৎ এলফ আর মনস্টারের। আর এই গল্পটা যখন ওই মহিলাটি লোকটিকে বলছিল তখন ওই লোকটির মনে প্রশ্ন আসে
যখন সে প্রশ্ন করতে যায় দেখে ওই মহিলাটি তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আর এটাই ছিল ওই 7টা লোকের আলাদা আলাদা ঘটনা, যারা তাদের নিজেদের দলকে বাঁচাবে বলে লড়াই শুরু করেছিল। আর এখানেই এই মুভিটির এন্ড হয়ে যায়।